মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণাময় প্রান্তরে একটি নতুন নীরব গর্জন শোনা যাচ্ছে। চাপা গুঞ্জন আর ফিসফিসানি বলছে ইরান হয়তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মালিকানা দাবি করতে চলেছে, একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর নাম খোর্রামশার-5। যদি এই খবর সত্য হয়, তবে ইরান যোগ দেবে হাতে গোনা কয়েকটি দেশের এলিট ক্লাবে, যাদের হাতে রয়েছে এমন বিধ্বংসী ক্ষমতা। ইরানের রহস্যময় পদক্ষেপ। কয়েকদিন ধরে খোর্রামশার-5 এর ক্ষমতা নিয়ে বাতাসে ভাসছে চাঞ্চল্যকর খবর। দাবি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 12,000 কিলোমিটার, গতি ম্যাক 16 এবং এটি বহন করতে পারে 2 টন ওজনের ওয়ারহেড। ভাবুন একবার, এই পাল্লায় সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসে এর নিশানায়। এই সংখ্যাগুলো কি বাস্তব নাকি নিছকই জল্পনা? প্রশ্নটা এখানে। সাধারণত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC এর মহাকাশ বাহিনী তাদের বড় সামরিক সাফল্যের ঘোষণা বেশ ঢাকঢোল পিটিয়ে করে থাকে। কিন্তু খোর্রামশার-5 এর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এই খবর এসেছে অনানুষ্ঠানিক সূত্র থেকে, যা রহস্য আরও বাড়িয়ে তুলেছে। কিছু সংবাদ মাধ্যম তো 2023 সালের খোর্রামশার-4 পরীক্ষার পুরনো ভিডিওকেই নতুন বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে এই ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নেই। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যারা নিয়মিত খবর রাখেন তারা জানেন, পারস্য উপসাগরের এই দেশটি সামরিক প্রযুক্তিতে নিজেদের শক্তিশালী করতে বদ্ধপরিকর। ICBM একটি বিধ্বংসী অস্ত্রের পরিচয়। একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে পারে। এর সর্বনিম্ন পাল্লা 5,500 কিলোমিটার। অবাক করা ব্যাপার হলো, কিছু ICBM 16,000 এমনকি 18,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা পৃথিবীর প্রায় প্রতিটি ভূখণ্ডকে কভার করে। এগুলো সাধারণত 20 থেকে 30 মিটার উঁচু হয়, কিন্তু আধুনিক প্রযুক্তিতে ছোট সংস্করণও তৈরি হচ্ছে। সাইলো, মোবাইল লঞ্চার বা সাবমেরিন থেকে উৎক্ষেপিত এই ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে প্রবেশ করে, তারপর ম্যাক 20+ বা 24,000 কিলোমিটার বা ঘন্টার বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে। 30 থেকে 40 মিনিটের মধ্যেই এটি তার গন্তব্যে পৌঁছাতে পারে। শীতল যুদ্ধের সময় থেকে এই অস্ত্র বিশ্ব ভূ রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এটি পারমাণবিক ত্রিমুখী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বোমারু বিমান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কাজ করে। খোর্রামশার-5 ক্ষমতার নতুন সংজ্ঞা। যদিও খোর্রামশার-5 এর 12,000 কিলোমিটার পাল্লার দাবি সত্যি হয়, তবে এটি ইরানের বর্তমান দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র। খোর্রামশার-1 অথবা 4 এর চেয়ে প্রায় 3 গুণ বেশি শক্তিশালী হবে। ইরানের সিমোর্গ ক্যারিয়ার রকেটও যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে রূপান্তরিত হয়, তবে একই পাল্লা অর্জন করতে পারে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, বেসামরিক ক্যারিয়ার রকেটকে ICBM এ রূপান্তরিত করার সম্ভাবনা কম, কারণ এগুলো ভারী, জ্বালানি লোড করতে বেশি সময় লাগে, আর তাই যুদ্ধের সময় শত্রুর সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। খোর্রামশার-5 এর ম্যাক 16 গতি ইঙ্গিত দেয় যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এই গতিতে একটি ওয়ারহেডকে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছে দিতে হলে অত্যাধুনিক পুনঃপ্রবেশ যানের প্রয়োজন। ইরান ইতিমধ্যেই হাইপারসনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এই সক্ষমতা প্রমাণ করেছে, যা ম্যাক 15 গতি অর্জন করে। এই ক্ষেপণাস্ত্রের তৃতীয় চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর 2 টনের ওয়ারহেড প্যালোড, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার সমতুল্য। যদিও এই প্যালোডের সঠিক পাল্লা এখনও স্পষ্ট নয়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জুন মাসে হাইপারসনিক গতিতে 2 টনের একটি রেকর্ড ব্রেকিং ওয়ারহেড পরীক্ষার কথা জানিয়েছেন। যদিও তিনি ICBM এর প্রসঙ্গে এই ওয়ারহেডের কথা উল্লেখ করেননি, তবে এটি ইঙ্গিত দেয় যে ইরান অত্যন্ত শক্তিশালী প্যালোড তৈরির সক্ষমতা অর্জন করেছে। হলিউড থ্রিলারের চেয়েও নাটকীয়। ইসরায়েলের আকাশ রক্ষায় আমেরিকার হিমশিম উন্মোচিত হল মিসাইল গ্যাপ। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলের আকাশ যখন ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন আর বিস্ফোরণে কেঁপে উঠল, তখন কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ল এক চাপা আতঙ্ক। আর এই বাস্তবতায় সবচেয়ে বড় চমক হলো, ইসরায়েলের আকাশ সুরক্ষায় নেমে আমেরিকা নিজে যে কতখানি দুর্বল তা প্রকটভাবে ধরা পড়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়ঙ্কর সত্য। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবধান এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এক উন্মুক্ত ক্ষত, অপ্রত্যাশিত দুর্বলতা। যখন মার্কিন ঢালও ব্যর্থ, ইরানের প্রতিশোধমূলক হামলা যখন ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল, তখন মিত্রদেশ হিসেবে স্বাভাবিকভাবেই আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। মোতায়েন করা হয়েছিল দুটি অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সরবরাহের প্রায় 1/3। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রায় 1/3 প্রতিরক্ষা শক্তি একযোগে নিয়োজিত। কিন্তু কি আশ্চর্য, এত কিছুর পরেও বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে এই প্রতিরক্ষা স্তর ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ঘটনা কেবল ইসরায়েলের জন্যই নয়, খোদ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। $1.5 বিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র এই অভিযানে ব্যয় করা হয়েছে, অথচ ফলাফল পুরোপুরি আশানুরূপ নয়। যুক্তরাষ্ট্রের মোট 7টি থার্ড ইউনিটের মধ্যে 5টি বর্তমানে দেশটির বাইরে মোতায়েন রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা তার মিত্রদের রক্ষা করতে গিয়ে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকেই এক প্রকারের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কমান্ডারেরা এখন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অবশ্যই সময় নিয়ে রীতিমতো চিন্তিত। যদি এই ব্যবস্থাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের সুযোগ না পায়, তাহলে ভবিষ্যতের কোনো বড় হামলায় সেগুলোর কার্যকারিতা আরও কমে যেতে পারে। শুধু থার্ড নয়, এমনকি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি ক্ষেপণাস্ত্রের বিশাল চাপ সামলাতে হিমশিম খেয়েছে। আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে এমনকি সৌদি আরবের জন্য অর্ডার করা ইন্টারসেপ্টরগুলো পুনর্বিবেচনা করতে হয়েছিল। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার বহু বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল কতটা ভঙ্গুর। এই পরিস্থিতি যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। বছরের পর বছর ধরে আমেরিকা তার উন্নত সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার জন্য পরিচিত, কিন্তু ইরানি হামলা এবং তাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই অপ্রত্যাশিত ব্যর্থতা যেন এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলি আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশলের গভীর দুর্বলতাগুলোকে উন্মোচন করে দিয়েছে। এর মানে কি এই যে সামরিক শক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন করে ভারসাম্য তৈরি হচ্ছে, নাকি এটি কেবল একটি ব্যতিক্রমী পরিস্থিতি যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব? যাই হোক না কেন, ইসরায়েলের আকাশ থেকে ভেসে আসা ক্ষেপণাস্ত্রের গর্জন এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যর্থতার এই গল্প মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলার নিয়মগুলোকে নতুন করে লিখতে পারে। আর এই গল্পের পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের সবাইকে শ্বাসরুদ্ধ করা অপেক্ষায় থাকতে হবে। ইসরায়েলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত, বীর সেবা লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ড্রোন হামলার দাবি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর আক্রমণ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইয়েমেন থেকে ইসরায়েলের বীর সেবা লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইসরায়েল এটিকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে, তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীও দাবি করেছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলা সফল হয়েছে। এর পাশাপাশি তারা ইলাত, আশকেলন এবং হাদেরার মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 3টি ড্রোন হামলারও দাবি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি বিমান বাহিনী সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে এই হামলা ছিল ইয়েমেনে ইসরায়েলের 13তম আক্রমণ, যা প্রায় 1800 কিলোমিটার দূর থেকে পরিচালিত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মৃত সাগর এবং দক্ষিণ পশ্চিম তীরের কাছাকাছি এলাকায় সাইরেন বাজিয়েছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তারা আরও সতর্ক করে দিয়েছে যে গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না। এর আগে 23 জুলাই তারিখে আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমান্তের বাইরে পড়েছিল। এই ধারাবাহিক আক্রমণগুলো আইডিএফ এবং তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক থাকতে বাধ্য করছে।
2023 সালের গাজা যুদ্ধের 1 মাস পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। যদিও মে মাসে তারা মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে চলতি মাসের শুরুতে সামুদ্রিক পরিবহনের ওপর তাদের আক্রমণ বেড়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী হামলায় ইতিমধ্যে 2টি জাহাজ ধ্বংস ও ডুবে গেছে, যার ফলে বেশ কয়েকজন নাবিকের প্রাণহানি ঘটেছে। 18 মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে 2023 সালের নভেম্বর থেকে হুথিরা ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এমনকি 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে ইসরায়েল। তবে 2024 সালের জুলাইয়ে একটি ড্রোন তেল আবিবে আঘাত করে। এতে 1 জন নিহত এবং 10 জন আহত হয়। যুক্তরাষ্ট্র বলছে জাহাজে হামলা চালাতে হুথিদের সহায়তা করেছে ইরান, তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি, ইয়েমেনের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান হুথিদের কাছে ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের অস্ত্র পাচার করেছে। ইসরায়েল ও হামাসের সংঘাতে বাড়ছে হতাহতের সংখ্যা। গাজায় সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। হামাস আক্রমণাত্মক ও প্রতিরোধমূলক উভয় হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, শুধু জুলাই মাসেই তাদের 16 জন সৈন্য নিহত হয়েছে। IDF এর সাম্প্রতিক ক্ষয়ক্ষতি: নিহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট মেজর অবসরপ্রাপ্ত বেতজালেল ইয়েহোশুয়া মুজবাচার, যিনি 749তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন যুদ্ধ প্রকৌশলী ছিলেন। গত 19 জুলাই গাজার খান ইউনিসে তার হামভিতে রাস্তার পাশে বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা যান। একই ঘটনায় আরও একজন IDF সৈন্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মোসবাচার গোলান হাইটসের আজনে এইতানের বাসিন্দা ছিলেন এবং তেল আবিবের কাছে ওর ইয়েহুদায় থাকতেন। তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ইসরায়েলের বিদ্যুৎ কর্তৃপক্ষের হয়ে কাজ করতেন। তিনি তার স্ত্রী, 2 বছর বয়সী মেয়ে, বাবা মা এবং কয়েকজন ভাই বোন রেখে গেছেন। সংঘাতের ব্যাপকতা ও জিম্মি মুক্তির দাবি: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা অচল অবস্থার মধ্যে রয়েছে, যার ফলে যুদ্ধ এখনো চলছে। 2023 সালের অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযানে মোট 457 জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে IDF সেনা, পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদাররাও অন্তর্ভুক্ত। গত 7 অক্টোবর থেকে সকল ফ্রন্টে নিহত ইসরায়েলি কর্মীর মোট সংখ্যা এখন 896 পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জিম্মিদের আত্মীয় স্বজনরা তেল আবিবে মার্কিন দূতাবাস শাখার দিকে মিছিল করেছেন। তারা 50 জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য হামাসের সাথে একটি পূর্ণাঙ্গ চুক্তি দাবি করেছেন। এই সংঘাতের ফলে সাধারণ মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং যদি জরুরি ভিত্তিতে কোনো সমাধান না আসে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই সংঘাতের জেরে আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। গাজা উপত্যকার সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেগেভ মরুভূমিতে বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও ভাষণে তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করব।